আসসালামু আলাইকুম। এটিন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি নাজিয়াত শাহরিন। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। বন্ধুত্ব চাইলে পানির ন্যায্য অধিকার দিয়ে সীমান্ত হত্যা বন্ধ সহ দাদাগিরি ছাড়তে হবে ভারতকে, মির্জা ফখরুল। তিস্তার রক্ষা আন্দোলনে মানুষের ঢল। গ্রামাঞ্চলের চিকিৎসক ও ব্যবসায়ীদের করের আওতায় আনতে ডিসিদের অর্থ উপদেষ্টার নির্দেশ। সংবিধান অনুযায়ী সুপ্রিম কোর্টের আদেশ অনুসরণ করতে বাধ্য সরকার, প্রশাসন, প্রধান বিচারপতি। সংস্কারের সফলতা পেতে হলে তার রাজনীতিবিদদের মাধ্যমে করতে হবে, মন্তব্য তারেক রহমানের। নির্বাচন বিলম্বিত হলে দেশকে অস্থিতিশীল করবে পতিত স্বৈরাচার। স্টুডেন্ট ফার্স্ট, বাংলাদেশ ফার্স্ট এই স্লোগানকে সামনে রেখে আত্মপ্রকাশ করতে যাচ্ছে নতুন ছাত্র সংগঠন। অনুপ্রেরণা হবে জুলাই আন্দোলন। সংবাদ সম্মেলনের সমন্বয়ক বাকের মজুমদার। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। অভিন্ন নদ নদীর পানি না দিয়ে ভারত দেশের শত্রু শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে রাজার হালে রেখেছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে লালমনিরহাটে তিস্তা নদীর রক্ষা আন্দোলনে অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন। বলেন, বন্ধুত্ব চাইলে পানির ন্যায্য অধিকার, সীমান্ত হত্যা বন্ধ সহ দাদাগিরি ছাড়তে হবে ভারতকে। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্র আরও জানাচ্ছেন জাহিদুল আলম। তিস্তার পানির ন্যায্য হিস্যার দাবিতে আন্দোলনে নেমেছে তিস্তা নদী বেষ্টিত উত্তরাঞ্চলের 5 জেলার মানুষ। জাগো বাহে তিস্তা বাঁচাই স্লোগানে দুদিনের এই অবস্থান কর্মসূচিতে তিস্তা পাড়ের মানুষের সাথে অংশ নিয়েছে দেশের অন্যতম রাজনৈতিক দল বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক ও সামাজিক সংগঠন। লালমনিরহাটে কর্মসূচির উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, গত 15 বছর ভারতের কাছে দেশ বিক্রি করেও তিস্তার এক ফোঁটা পানি আনতে পারেনি আওয়ামী লীগ সরকার। শুধু তিস্তা নয় ভাই, 54টা নদী আছে যেগুলো ভারত থেকে আমাদের দেশে আসছে। সবগুলো নদীর উজানে তারা বাঁধ দিয়ে দিয়েছে। বাঁধ দিয়ে তুলে নিয়ে যায়, পানি তুলে নিয়ে যায়, বিদ্যুৎ উৎপাদন করে, আর আমাদের দেশের মানুষ এখানে ধান ফলাতে পারে না, ফসল ফলাতে পারে না। তারা তাদের জীবন জীবিকা থেকে সম্পূর্ণ বঞ্চিত হয়। এ সময় দেশের স্থিতিশীলতার জন্য দ্রুত নির্বাচন আয়োজনের দাবি জানান বিএনপি মহাসচিব। অন্তর্বর্তীকালীন সরকার, এই জায়গায় আপনাকে মুখ খুলতে হবে, ভারতকে বলতে হবে যে আমার পানি ন্যায্য হিস্সা আমি চাই। আর আপনি যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার, খুব তাড়াতাড়ি নির্বাচনটা দিয়ে জনগণের সরকারের হাতে ক্ষমতা দেন। এদিকে লালমনিরহাট ছাড়াও রংপুর, কুড়িগ্রাম, নীলফামারী ও গাইবান্ধার 11টি পয়েন্টে সকাল থেকেই দলে দলে এসেছেন তিস্তা পাড়ের ক্ষতিগ্রস্ত জনপদের লাখো মানুষ। বলেন, ভারত থেকে ন্যায্য পানির অধিকার আদায় না হওয়া পর্যন্ত চলবে তাদের এই আন্দোলন। যত দূরে যত ভাইরা আছেন সবাই আসুন, তিস্তা বাঁচাই। আজকে থেকে আমাদের যুদ্ধ শুরু হয়ে গেল। যতক্ষণ পর্যন্ত পানি সঠিক ন্যায্যভাবে পাবো না, ততদিন আমাদের আন্দোলন সংগ্রাম চলতে থাকবে। আমরা তিস্তা চরে আসছি, তিস্তা বাঁচাও, আমাদের তিস্তা বাঁচলে আমাদের দেশ বাঁচবে। তিস্তা বাঁচাতে নদী পাড়ের দুদিনের লাগাতার এই অবস্থান কর্মসূচি শেষ হচ্ছে মঙ্গলবার। সমাপনী দিনে ভার্চুয়ালি বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জাহিদুল আলম, এটিএন বাংলা। অন্তর্বর্তী সরকারের অধীনে মাঠ প্রশাসনের তত্ত্বাবধানে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে বলে প্রত্যাশা উপদেষ্টা আলী ইমাম মজুমদারের। একটি ভালো নির্বাচন করতে ডিসিদের নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি। জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনে মতবিনিময় শেষে উপদেষ্টা এসব কথা বলেন। গ্রামাঞ্চলের চিকিৎসক ও ব্যবসায়ীদের করের আওতায় আনতে ডিসিদের নির্দেশনা দিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। আরও জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের টানা 16 বছরের ক্ষমতার অবসান এবং পরবর্তীতে অন্তর্বর্তী সরকার গঠনের পর প্রথমবার ডিসি সম্মেলন। ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত সম্মেলনে রাষ্ট্রযন্ত্রের বিভিন্ন বিষয়ে উপদেষ্টাদের সাথে মতবিনিময়ে বিশেষ গুরুত্ব পায় নির্বাচন। মাঠ প্রশাসনের এই কর্মকর্তাদের তত্ত্বাবধানেই অনুষ্ঠিত হবে আগামী জাতীয় সংসদ ও স্থানীয় সরকার নির্বাচন। তাই বিগত দিনের ভালো মন্দের অভিজ্ঞতা থেকে অন্তর্বর্তী সরকারের অধীনে আগামী নির্বাচনকে দৃষ্টান্ত হিসাবে তুলে ধরতে ডিসিদের নির্দেশনা দেয়া হয়েছে বলে জানিয়েছেন উপদেষ্টা আলী ইমাম মজুমদার। এই দেশে জয় কয়টা গ্রহণযোগ্য নির্বাচন বলে পরিচিত, এই কটাও কিন্তু আপনার এই প্রশাসন করেছে। যে কটা বিতর্কিত এবং অত্যন্ত ঘৃণিত নির্বাচন বলে
এগুলো তাদের মাধ্যমে করানো হয়েছে। তাদেরকে ভালো কাজে আমরা ব্যবহার করবো, ভালো ফল পাবো। রোজায় সুলভ মূল্যে খাদ্যশস্য সরবরাহ এবং বিতরণ কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করতে ডিসিদের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। এই রোজার মাসে খাদ্য মন্ত্রণালয়ের মাধ্যমে মার্চ মাস, এপ্রিল মাস, 2 মাস 1.5 লাখ করে 3 লাখ মেট্রিক টন চাল যাবে খাদ্য বান্ধব কর্মসূচিতে। পরে অর্থ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের বিভিন্ন বিষয়ে জেলা প্রশাসকদের সাথে মতবিনিময় করেন অর্থ উপদেষ্টা। সম্মেলন থেকে বেরিয়ে সাংবাদিকদের তিনি বলেন, মফস্বল এলাকায় করের আওতা বাড়াতে ডিসিদের নির্দেশ দেওয়া হয়েছে। লোকাল এমপ্লয়মেন্ট, তারপরে আপনার ট্যাক্স রেট বাড়িয়ে যে রাজস্বটা যেটা আরো বিস্তৃত করতে পারে, সেটা ইভেন প্রত্যন্ত অঞ্চল ইন্ডাস্ট্রিয়াল ইউনিট আছে কয়েক লক্ষ, ট্যাক্স দেয় মাত্র 5 লক্ষ। দুপুরে সম্মেলনে যোগ দেন মুক্তিযুদ্ধ ও দুর্যোগ বিষয়ক উপদেষ্টা। ত্রাণ সামগ্রী কেনাকাটায় একচেটিয়া বাণিজ্য বন্ধ ও খরচ কমাতে কেন্দ্রের পরিবর্তে উপজেলা প্রশাসনের মাধ্যমে সংগ্রহের পরিকল্পনার কথা জানান তিনি। যেমন কম্বল, গৃহ নির্মাণ সামগ্রী হিসাবে টিন এবং তার নিরিখে যে টাকা বরাদ্দ দেওয়া হয়, এই সমস্তগুলো এখন আমরা স্থানীয় পর্যায় থেকে সংগ্রহ করে স্থানীয় পর্যায়ে চাহিদার নিরিখে এই গৃহ নির্মাণ সামগ্রীগুলো বিতরণ করা হবে। জুলাই অধিদপ্তর এ মাস থেকেই কার্যক্রম শুরু করবে বলেও জানান এই উপদেষ্টা। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা। আদালতের আদেশ, নির্দেশ ও রায় বাস্তবায়ন করে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে জেলা প্রশাসকদের আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। বিকেলে সুপ্রিম কোর্ট মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনে এসব কথা বলেন প্রধান বিচারপতি। এ সময় বিচার বিভাগের কর্মকর্তা ও জেলা প্রশাসকদের পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে কাজ করার আহ্বান জানান তিনি। প্রধান বিচারপতি বলেন, স্বাধীন বিচার বিভাগ মানে নির্বাহী বিভাগের সঙ্গে দ্বন্দ্ব নয়। জেলা বিচার বিভাগ এবং জেলা প্রশাসন দুটি স্বতন্ত্র স্তম্ভ, কিন্তু উদ্দেশ্য এক, আর তা হলো পারস্পরিক সহযোগিতায় দেশকে এগিয়ে নেওয়া। My plea to you is, do not let these moments turn into contestations of authority. Instead, let them serve as opportunities for dialogue, for institutional refinement, and for reinforcing the shared goal between you and ourselves of justice and governance. সংস্কারের সফলতা পেতে হলে তা রাজনীতিবিদদের মাধ্যমেই করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জুলাই অভ্যুত্থানে আহত ফটো সাংবাদিকদের সাথে মতবিনিময়ে তিনি বলেন, সংস্কারের নামে নির্বাচন বিলম্বিত হলে ষড়যন্ত্রকারীরা এর সুযোগ নিয়ে দেশকে অস্থিতিশীল করে তুলবে। তার অভিযোগ, আওয়ামী লীগের সহায়তায় বাংলাদেশের মানুষের সব অধিকার ভারত কেড়ে নিয়েছে নিজেদের স্বার্থ হাসিলের জন্য। মইনুল হাসানের রিপোর্ট। জুলাই গণঅভ্যুত্থানে স্বৈরশাসকের হুমকি, রক্তচক্ষুকে উপেক্ষা করে জীবনের ঝুঁকি নিয়ে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে বেশ কয়েকজন সাংবাদিক শহীদ হন, আহত হয়েছেন অসংখ্য সংবাদকর্মী। আহত ফটো সাংবাদিক ও তাদের পরিবারের সাথে মত বিনিময়ের আয়োজন করে সামাজিক সংগঠন আমরা বিএনপি পরিবার। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, একদলীয় শাসন কায়েম করতে গিয়ে গত 15 বছর গণমাধ্যমের স্বাধীনতা কেড়ে নিয়েছিল স্বৈরশাসক শেখ হাসিনা সরকার। মানুষের রাজনৈতিক অধিকার এবং মানুষের অর্থনৈতিক অধিকার যদি নিশ্চিত করা সম্ভব না হয়, তাহলে আমাদের স্বাধীনতা বলি, গণতন্ত্র বলি, সার্বভৌমত্ব বলি, যাই বলি না কেন, কোনটিকেই টিকিয়ে রাখা সম্ভব হবে না। সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি দাঁড় করানো হচ্ছে অভিযোগ করে তিনি বলেন, জনগণের নির্বাচিত প্রতিনিধি ছাড়া সফল ও টেকসই সংস্কার সম্ভব নয়। প্রকৃত সংস্কারও যদি করতে হয়, তাহলে অবশ্যই সেটি রাজনীতিবিদদের মাধ্যমেই করতে হবে। যত দেরি হবে নির্বাচনের, তত বেশি কিন্তু বিভিন্ন ষড়যন্ত্রের ডালপালা বাড়তে থাকবে। যারা পালিয়ে গিয়েছে এই দেশ থেকে, তারা এই দেশের মানুষের বিপুল পরিমাণ সম্পদ লুট করে নিয়ে গেছে। অবশ্যই তারা সেই সম্পদগুলি সেই ষড়যন্ত্রের পিছনে ব্যয় করবে। এদিকে রাষ্ট্র সংস্কারে বিএনপির 31 দফা কর্মসূচির পক্ষে জনমত গড়ে তুলতে কর্মশালার আয়োজন করে বাড্ডা থানা বিএনপি। রাজধানীর মেরুল বাড্ডায় আয়োজিত অনুষ্ঠানে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক
আমিনুল হক বলেন, ফ্যাসিবাদের দোসররা যাতে দলে অনুপ্রবেশ করতে না পারে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কর্মশালায় অংশ নেন। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। স্টুডেন্ট ফার্স্ট বাংলাদেশ ফার্স্ট এই স্লোগানকে সামনে রেখে আত্মপ্রকাশ করতে যাচ্ছে নতুন ছাত্র সংগঠন। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু বাকের মজুমদার। তিনি বলেন, এই ছাত্র সংগঠন কোনো ধরনের লেজুর বৃত্তি কিংবা কোনো দলকে মাদার পার্টি হিসেবে মানবে না। এর প্রেরণা হবে জুলাই আন্দোলন। বিস্তারিত মাসারুল হক মুহাজিরের রিপোর্টে। আপনাদেরকে একটু সাইলেন্ট থাকার জন্য অনুরোধ করব। এ মাসেই আসছে ছাত্র প্রতিনিধিদের নতুন রাজনৈতিক দল। এর মধ্যে আবার ঘোষণা এলো নতুন এক ছাত্র সংগঠনের। এর নাম, নির্বাচন, লক্ষ্য, উদ্দেশ্য নির্ধারণ এবং গঠনতন্ত্র নিয়ে কাজ শুরু করে দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্মুখ সারির যোদ্ধারা। এসব নিয়েই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে প্রেস ব্রিফিং এর আয়োজন। আমাদের এই ছাত্র সংগঠনের একদম বেসিক স্লোগান হবে, বেসিক থিম হবে স্টুডেন্ট ফার্স্ট এবং বাংলাদেশ ফার্স্ট। বলা হচ্ছে দলটির নেতা নির্বাচন থেকে শুরু করে সব পদক্ষেপেই থাকবে গণতন্ত্রের চর্চা। কমিটিতে নিশ্চিত করা হবে নারী ও পুরুষের সমতা। কোনো ছাত্র সংগঠনকে মাদার পার্টি মানা, এই সকল কিছুর বিরুদ্ধে আমরা কোনো মাদার পার্টির সঙ্গে আমাদের কোনো সংযোগ থাকবে না। আমরা কোনো লেজুর ভিত্তি করব না। গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে নেতা নির্বাচিত হবে। যদি আমাদের মধ্যে লেজুর ভিত্তি থাকে আপনারা আমাদেরকে প্রশ্ন করতে পারেন। আমরা আপনাদেরকে ওয়াদা করছি যে আমরা ওই লেজুর ভিত্তির দিকে যাব না। এর সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো সংযোগ নেই বলেও জানানো হয় প্রেস ব্রিফিং এ। 52 থেকে 24 পর্যন্ত সকল ইতিহাসকে লালন করার কথাও জানান তারা। 52, 62, 66, 68, 69, 71, 90 এবং 24-এর সকল গণ আন্দোলন এবং ছাত্র জনতার সংগ্রামী চেতনা থেকে ভিত্তি করে ছাত্র রাজনীতি আমরা সক্রিয় করব। নতুন কোনো রাজনৈতিক দল নতুন কোনো ছাত্র সংগঠন ঘোষণা করবে কিনা সেটি একান্তই তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত এবং তাদের রাজনৈতিক সিদ্ধান্ত। সেই সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কথা আপনারা বললেন, কারোর সাথেই আসলে আমাদের এই ছাত্র সংগঠনের যে উদ্যোগ তার কোনো সম্পর্ক নেই। এটি একটি স্বতন্ত্র এবং এটি নিজের গঠনতন্ত্র অনুযায়ী চলবে। জুলাই অভ্যুত্থানের শক্তি থেকে নতুন রাজনৈতিক ছাত্র সংগঠন গঠনের প্রক্রিয়া নিয়ে আগামী 2 দিন সারা দেশে অনলাইন অফলাইনে জনজরিপ চলবে। এর উপর ভিত্তি করেই চূড়ান্ত হবে আত্মপ্রকাশের দিনক্ষণ। যে আমাদের এই সংগঠনটি কবে নাগাদ আসবে। মাসারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। জুলাই অভ্যুত্থানে আহতদের চিকিৎসায় শ্রেণী বিভাজন প্রক্রিয়া বাতিল ও তাদের নিরাপত্তা নিশ্চিত করা সহ বেশ কিছু দাবিতে রাজধানীর শাহবাগে সড়ক অবরোধ করেছেন আন্দোলনে আহতরা। সোমবার দুপুর 2টার দিকে শাহবাগ মোড় আটকে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন তারা। মূলত 2টি ক্যাটাগরি করে আহতদের স্বীকৃতি দেওয়া, আহতদের নিরাপত্তা নিশ্চিত করা ও আহতদের জন্য হটলাইন নাম্বার চালু করার দাবি জানান তারা। এছাড়া বিক্ষুব্ধরা জানান আহতদের 3-4টি ক্যাটাগরিতে ভাগ করা হচ্ছে। প্রথম 2টি ক্যাটাগরি ভাতা পাবে, বাকিদের দেওয়া হবে না। এই বৈষম্য তারা মানবে না। আন্দোলনকারীদের দাবি সব আহতদের 2টি ক্যাটাগরিতে ভাগ করে চিকিৎসা নিশ্চিত করা। বিক্ষোভের এক পর্যায়ে শাহবাগের মূল সড়কের উপরে অবস্থান নেন তারা। এতে সৃষ্টি হয় তীব্র যানজটের। চরম ভোগান্তিতে পড়েন পথ চলতি সাধারণ মানুষ। এই হাত দিয়ে জোরে কাজ করতে পারি না, 2 কেজি ওজনের জিনিস নিতে পারি না। আমরা চাই এই 2টা ক্যাটাগরি থাকবে। আমাদের ক্যাটাগরিতেও বৈষম্য। আমরা প্রথমে চেয়েছিলাম কোনো ক্যাটাগরি থাকবে না, তারপরে 2টা ক্যাটাগরি করা হলো। আর সি ক্যাটাগরির নামে কোনো ভাতা কিংবা কোনো অনুদান ঘোষণা করেনি। যারা আহত হয়েছিল তাদের যদি ক্যাটাগরি করা হয় তাহলে আপনি কয়টা ক্যাটাগরিতে বিভক্ত করবেন? ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে বলতে চাই মিডিয়ার মাধ্যমে যে স্যার আমরা অসুস্থ মানুষ, আমাদেরকে নিয়ে এইভাবে খেলা করেন না। ফেসবুকের মাধ্যমে আগামীকাল আওয়ামী লীগের ডাকা হরতালে বিশৃঙ্খল পরিস্থিতি মোকাবেলায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। রাজধানী মোহাম্মদপুরে সংস্কারকৃত তেজগাঁও বিভাগের উপ পুলিশ কমিশনার কার্যালয় উদ্বোধনের পর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এই কর্মসূচি নিয়ে নগরবাসীর আতঙ্কিত হওয়ার কিছু নেই। মোহাম্মদপুর সহ রাজধানীতে চুরি, ছিনতাই ও রাহাজানির ঘটনা বাড়া প্রসঙ্গে তিনি বলেন, ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। শিগগিরই পরিস্থিতির উন্নতি ঘটবে বলেও আশা তার। শহরে নিরাপত্তা ব্যবস্থা আছে, প্রস্তুতি আছে, আমরা কাজ করতেছি। অতীতেও দিছে তো, গত 1-1.5 মাসে তো এরকম প্রোগ্রাম ফেসবুকে আরও দিছে, সেগুলো আমরা মোকাবেলাও করছি। তবে ল অ্যান্ড অর্ডার গুড, ওই
বিচ্ছিন্ন কিছু ওই দাবি দাওয়া নিয়ে কিছু গোষ্ঠী রাস্তায় আসে, ট্রাফিকিংটা বন্ধ করে। ইহা ব্যতীত ল অ্যান্ড অর্ডার গুড, ছিনতাই কমে গেছে এবং অন্যান্য অপরাধও সিগনিফিকেন্ট নেই। সিগনিফিকেন্ট থাকলে তো আপনারাই পেপারে পত্রিকায় দিতেন। অন্তর্বর্তী সরকারের গত 6 মাসে দুর্নীতি অনেক কমলেও এখনও তা সহনীয় পর্যায়ে আসেনি বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। জাতীয় পরিচয়পত্র থাকলে পাসপোর্ট করতে পুলিশ ভেরিফিকেশন লাগবে না জানিয়ে তিনি বলেন, রোহিঙ্গারা যাতে নতুন করে এনআইডি না পায় সে বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরকে সতর্ক থাকতে হবে। মব সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান উপদেষ্টা। সব জনতারাই কিন্তু নিয়ন্ত্রণ করতে পারতেছি, শুধু এক জনতারে তো বলতো না, বিভিন্ন জনতা বিভিন্ন ধরনের সমস্যা ক্রিয়েট করতেছে। দুর্নীতি হলো সব জায়গায় আমাকে গ্রাস করে নিছে। যদি দুর্নীতিটা কমানো যায় তবে আপনারা দেখবেন সব সেক্টরে আমাদের উন্নতি হবে। এই 6 মাসে আগের থেকে অনেক কমছে, বাট তারপরও এটা সহনীয় পর্যায়ে আসে নাই। এই দুর্নীতি আরও কমতে হবে। রমজানে রাজধানী সহ সারা দেশে সুলভ মূল্যে ব্রয়লার মুরগি, দুধ, ডিম ও গরুর মাংস বিক্রি করবে প্রাণী সম্পদ মন্ত্রণালয়। এতে ড্রেসিং করা মুরগি 250 টাকা কেজি, 80 টাকা লিটার দুধ, 114 টাকা ডজন ডিম ও 650 টাকা কেজি দরে গরুর মাংস বিক্রি করা হবে। সচিবালয়ে এসব তথ্য জানিয়ে মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা বলেন, এবার প্রথমবার প্রবাসীদের ইলিশ পাঠানোর উদ্যোগ নিয়েছে সরকার। রিপোর্ট মাহবুব কবির চপলের। রোজায় মুসলিম বিশ্বের অনেক দেশে জিনিসপত্রের দাম কমলেও বাংলাদেশে ঠিক তার উল্টো। এতে কষ্ট বাড়ে মধ্য ও নিম্ন আয়ের মানুষের। তাদের কথা চিন্তা করে এবারও রমজানে কিছুটা কম দামে মুরগির মাংস, দুধ, ডিম ও গরুর মাংস বিক্রি করবে প্রাণী সম্পদ মন্ত্রণালয়। রাজধানীর 25টি স্থান থেকে প্রতিদিন 60,000 পিস ডিম, 6,000 লিটার পাস্তরিত দুধ, 2,000 কেজি ড্রেসিং করা ব্রয়লার মুরগি, 2,500 কেজি গরুর মাংস বিক্রি করা হবে, যেখানে 250 টাকা কেজি মুরগি, 80 টাকা লিটার দুধ, 114 টাকা ডজন ডিম ও 650 টাকা কেজি দরে গরুর মাংস কিনতে পারবেন ভোক্তারা। উপজেলা পর্যায়েও সুলভ মূল্যে বিক্রি করা হবে এসব পণ্য। পয়লা রমজান থেকে 28শে রমজান পর্যন্ত আমরা ঢাকা শহরের ড্রেস ব্রয়লার, ডিম, পাস্তরিত দুধ এবং গরুর মাংস সুলভ মূল্যে ভ্রাম্যমাণ বিক্রয় কার্যক্রম একটা নিয়েছে। ঢাকা শহরের আমরা 25টি স্থানে, যেসব এলাকায় জুলাই অভ্যুত্থানের সময় জনগণের একটা ব্যাপক অংশগ্রহণ ছিল, সেরকম জায়গাগুলোতে আমরা দিতে চাই এবং বিভাগীয় জেলা, উপজেলা, শহরেও ভ্রাম্যমাণ বিক্রয় ওরা করবে। মৎস্য উপদেষ্টা জানান, গত বছর 22 দিন মা ইলিশ ধরা বন্ধ থাকায় পোনার সংখ্যা বেড়েছে, ফলে এবার ইলিশ উৎপাদন বাড়বে। আগামী 15 এপ্রিল থেকে 11 জুন জাটকা ইলিশ ধরায় নিষেধাজ্ঞা থাকবে। প্রথমবারের মতো প্রবাসীদের জন্য 11,000 টন ইলিশ রপ্তানি করবে সরকার। আমরা প্রথমে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতকে বেছে নিয়েছি এবং সৌদি আরবে 44 লক্ষ বাঙালি আছেন এবং সংযুক্ত আমিরাতে 22 লক্ষ আছেন। এখানে আমরা আপাতত 11,000 মেট্রিক টন এই আগামী যে মৌসুমটা আগস্ট অক্টোবরের মধ্যে পাবো। এটা আমাদের বাঙালিদের জন্য দিচ্ছে, অবশ্য ফ্রি না, ওরা কিনবে, ওটা একটা সাশ্রয় মূল্যেই কিনবে। এবার পূজার সময় ভারতে ইলিশ পাঠানো হবে কিনা সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি বলে জানান উপদেষ্টা। দুর্গাপূজা আসুক, আমরা তো তার আগে তো দেওয়ার কথা না। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। তথ্য যাচাইকারী প্রতিষ্ঠানকে নির্বাচন কমিশনের সার্ভার থেকে নাগরিকের পুরো তথ্য দেবে না নির্বাচন কমিশন। নাগরিক গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস রোধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ASM হুমায়ুন কবির। অনুমতি ছাড়া যে কোনো প্রতিষ্ঠান পরিদর্শন করতে পারবে এমন একটি কমিটিও ইসি গঠন করবে বলে জানান তিনি। আমরা এখন ওনাদেরকে দুইভাবে সেবা দিয়ে থাকি। এটা হচ্ছে এপিএ সিস্টেমে, যেটা ডাইরেক্ট ওনারা আমাদের সাথে অনলাইনে যুক্ত থেকে কাজ করতে পারেন। আরেকটা হচ্ছে পোর্টাল সিস্টেমে, অর্থাৎ ওই যে
আপনার এনআইডি নাম্বার এবং ব্যক্তির জন্ম তারিখ দিলে পোর্টালে এই তথ্যগুলো ভেসে আসে। ওনারা যখন এই দুইটা ইনপুট দিলে এই তথ্যগুলো ওনাদের কাছে চলে যেত, তখন ওনারা যাচাই করত। আমরা এখন যেই জায়গাটায় যেতে চাচ্ছি সেটা হচ্ছে যে ওনারা ইনফরমেশনটা দিবে আমাদেরকে, দিলে আমরা ওটা ম্যাচ অথবা নো ম্যাচ অথবা ইয়েস বা নো এটা আমরা বলে দেবো, অর্থাৎ যাচাইয়ের কাজটা আমাদের এন্ড থেকে হবে। এবছরের ডিসেম্বরে জাতীয় নির্বাচনের দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, সংস্কারের অজুহাতে তা কোনোভাবে পেছানো যাবে না। কক্সবাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে জেলা বিএনপি আয়োজিত সমাবেশে আওয়ামী লীগকে উদ্দেশ্য করে সালাউদ্দিন আহমেদ বলেন, দলটি এখন রাজনৈতিকভাবে মৃত। এই ডিসেম্বরের আগে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের ব্যবস্থা করবেন। আমি এখান থেকে মাননীয় প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে বলতে চাই, যদি আপনার নিয়ত সাফ থাকে তাহলে অতি শিগগির জাতির সামনে বক্তব্য দিয়ে আপনি নির্বাচনের রোড ম্যাপ প্রদান করুন। সচেতনতা আর সঠিক চিকিৎসায় 60 থেকে 80% লিভার রোগ নিরাময়যোগ্য। এই তথ্য জানিয়ে বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আলী বলেন, প্রতি বছর দেশে 20 থেকে 25,000 মানুষের মৃত্যু হচ্ছে লিভারজনিত রোগে। প্রাথমিক ধাপে রোগ শনাক্ত হলে পুরোপুরি নিরাময় সম্ভব বলে জানান খ্যাতিমান এই চিকিৎসক। মিজান শাহজাহানের রিপোর্ট। হেপাটাইটিস এ ও ভি ভাইরাসের টিকা আবিষ্কৃত হলেও ট্রায়ালে আছে ই ভাইরাসের টিকা। সি ভাইরাসের টিকা আবিষ্কার না হলেও নিয়মিত ওষুধ সেবনে 90 থেকে 95% রোগী সুস্থ হচ্ছে জানিয়ে লিভার বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আলী বলেন, সিরোসিস বা ক্যান্সার পর্যায়ে যাওয়ার আগেই রোগ শনাক্ত হওয়া জরুরি। যেহেতু হেপাটাইটিস বি এবং সি নিয়ে বেঁচে আছে, তাই বেঁচে থাকা অবস্থায় তার সতর্কতা, প্রথমে তার পার্শ্বে যারা আসতেছে পরিবার, সবার সতর্কতার দরকার আছে। তার বিয়ে আছে, সে কোনো বেগাফিল, তারপরে মায়ের বিয়ে আছে, তার সন্তানের কোনো টিকার বন্দোবস্ত করলো না, কিছুই করলো না, তাহলে তার যদি একজন ছিল, তার যদি কয়েকদিন পরে 3টা সন্তান হয়, তাহলে দেখা যাবে 3 সন্তানের হয়ে গেল। জীবনযাত্রায় শৃঙ্খলা এনে ফ্যাটি লিভার সহ সব ধরনের রোগ থেকে সুস্থ থাকা সম্ভব। শরীরে ওজন বৃদ্ধির জন্য অথবা কোলেস্টেরল অথবা ডায়াবেটিস নিয়ন্ত্রণ না থাকার জন্য কিভাবে তার লিভার আক্রান্ত হচ্ছে, অতিরিক্ত মদ্যপানের জন্য কিভাবে তার লিভারটা আক্রান্ত হচ্ছে, অথবা অন্যান্য লিভার রোগ আছে যেমন ড্রাগ ইনডিউস লিভার ডিজিজ, ঔষধে ক্রিয়াজনিত লিভার রোগ। জন্ম বিরতিকরণে টানা পিল খাওয়া লিভার রোগের অন্যতম কারণ জানিয়ে বিকল্পের পরামর্শ তার। পিলের পুরো সময় কন্ট্রাসেপটিভ পিল, এটা অ্যানাবলিক স্টেরয়েড কম্বাইন্ড হরমোন, এটা কোনোদিনই এক নাগাড়ে খাওয়া ঠিক না। এটা থেকে লিভার সেল এডিনোমা এমনকি লিভার ক্যান্সার হয়ে থাকে। তাই এটা কেউ যদি প্রয়োজন হয় তাহলে অন্যান্য জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি রয়ে গেছে। লিভার রোগ সম্পর্কে মানুষকে সচেতন করতে লিভার জানুন এবং ভালো থাকুন নামে বই লিখেছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আলী। এই নিয়ে এটিএন বাংলার সঙ্গে খোলামেলা কথা বলেছেন তিনি। বিস্তারিত জানতে চোখ রাখুন আগামী বৃহস্পতিবার বিকাল 5:30টায় এটিএন বাংলার পর্দায়। লিভার জানুন এবং ভালো থাকুন। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। খাদের কিনারা থেকে উঠে এসে দেশের অর্থনীতি এখন অনেকটাই স্থিতিশীল হলেও অভ্যন্তরীণ অর্থনীতি এখনো চ্যালেঞ্জ কাটিয়ে উঠতে পারেনি বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। তিনি বলেন, এবছর জিডিপি প্রবৃদ্ধি না বাড়লেও স্বস্তিতে থাকবে সাধারণ মানুষ। রাজধানী পলিসি রিসার্চ ইনস্টিটিউটে বিশিষ্ট অর্থনীতিবিদ ডাক্তার রিওয়ানুল ইসলামের বই উন্নয়ন ও বিশ্বায়নের দৃশ্যপট আন্তর্জাতিক ও বাংলাদেশ এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন অর্থ উপদেষ্টা। তিনি বলেন, ব্যবসায়ীরা ট্যাক্স দিতে চায় না, তাই ভ্যাট বাড়ানো ছাড়া সরকারের কাছে অন্য কোনো উপায় ছিল না। We want to give a message যে এখন থেকে যদি অর্থ যদি পাচার করো, অ্যাকাউন্ট ফ্রিজ হবে, বাসায় থাকতে পারবে না, এটা আগে কোনোদিন হয় না। আপনি দেখেন
বড় বড় ব্যবসায়ী কেউ বাসায় আছে? রাজনৈতিক সরকার বা পলিটিক্যাল ব্যাকিং যদি না থাকে কোনো রকম ভাবে ব্যবসায়ীদেরকে ভাঙতে পারবেন না। গ্রোথ কিন্তু খুব বেশি হবে না এবার, আপনাদের আগে থেকে বলে রাখি। এটা ঘাবড়ে যান, আই এম হ্যাপি উইথ দিস নাম্বার, বিকজ ভাত ডাল চালের অভাব হবে না, রোজার সময় খেজুরও পাবেন, সবকিছু আপনাদের রান্না হচ্ছে। আন্তর্জাতিক সংবাদ। প্রথম মধ্যপ্রাচ্য সফরের অংশ হিসেবে সৌদি আরবে পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তবে এর আগে ইসরায়েলে যান তিনি। এ সময় দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাৎ করে তিনি গাজা দখলে ট্রাম্পের আকাঙ্ক্ষার কথা তুলে ধরেন। বলেন, গাজাকে স্থিতিশীল করতে এবং ফিলিস্তিনবাসীদের নিরাপত্তায় হামাসকে নির্মূল করতেই হবে। কোনোভাবে হামাসকে সামরিক কিংবা প্রশাসনিক শক্তি হিসেবে থাকতে দেওয়া হবে না। এদিকে তার এই সফরে গাজা ইস্যু প্রাধান্য পাবে নাকি ইউক্রেন সংকট সমাধানে রুশ প্রেসিডেন্টের সাথে বৈঠকের বিষয়টিকে গুরুত্ব দেওয়া হবে তা এখনো জানা যায়নি। পার্টেক্স খেলার খবর। চ্যাম্পিয়ন্স ট্রফির খেলার আগে প্রস্তুতি ম্যাচে পাকিস্তান এ দলের কাছে 7 উইকেটে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। দুবাইয়ের আইসিসি ক্রিকেট একাডেমি মাঠে প্রথমে ব্যাট করে 38 ওভার 4 বলে 202 রানে অল আউট হয় নাজমুল হোসেন শান্তর দল। দলের পক্ষে সর্বোচ্চ 44 রান করেন মেহেদী হাসান মিরাজ, সৌম্য সরকার করেন 35 রান। পাকিস্তান এ দলের বোলার ওসমান মীর 4 উইকেট তুলে নিয়ে টাইগার শিবিরে ধস নামান। জবাবে 34 ওভার 5 বলে 3 উইকেট হারিয়ে 206 রান তুলে জয় পায় পাকিস্তান এ দল। আবারও বাংলাদেশের দ্রুততম মানবী হলেন ইসমাইল হোসেন ও শিরিন আক্তার। 48তম জাতীয় অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় তারা পুরুষ ও নারীদের 100 মিটার স্প্রিন্টে প্রথম হন। জাতীয় স্টেডিয়ামে বিকেলে প্রতিযোগিতার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আরও জানাচ্ছেন পরাগার মান। ইংল্যান্ড প্রবাসী ইমরানুর এবারের জাতীয় অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় অংশ না নেয়ায় ফেভারিট ছিলেন ইসমাইল হোসেনি। ট্র্যাক অ্যান্ড ফিল্ডে তিনি কোনো অঘটন ঘটতে দেননি। 3 বছর পর আবারও দ্রুততম মানবের খেতাব জিতলেন বাংলাদেশ নৌবাহিনীর এই স্প্রিন্টার। 100 মিটার স্প্রিন্টে চ্যাম্পিয়ন হতে তিনি সময় নেন 10.61 সেকেন্ড। এই নিয়ে জাতীয় অ্যাথলেটিক্সে 5 বার দ্রুততম মানবের খেতাব জিতলেন তিনি। বিগত দিনগুলো থেকে এইবারের দ্রুততম মানব হওয়ার জন্য আমি টানা 7 মাস ট্রেনিং করছি, সেটা কাফি স্যারের আন্ডারে। 7 মাস ট্রেনিং করতে গিয়ে আমার অনেক কষ্ট হয়েছে। লাস্ট 10 মিটারের জন্য আমার অনেক কাজ করা লাগছে, সেটা আমার কোচ ফোকাস দিয়েছে যে প্রথমে যাই হোক লাস্টের দিকে যাতে রিঅ্যাক্সেলারেশন না হয়, লাস্টের দিকটা বেশি ফোকাস দিতে, যে কারণে লাস্টের দিকে পাবো। ইসমাইলের মতো শিরিন আক্তারও ফেভারিট হিসেবে ফিল্ডে নামেন। নারীদের 100 মিটারে অপরাজেয় তিনি। দ্রুততম মানবী শিরিন তার শ্রেষ্ঠত্ব অব্যাহত রেখেছেন। নৌবাহিনীর দ্রুততম দৌড়বিদ শিরিন এবার সময় নেন 12.01 সেকেন্ড। 2 বছর আগে একই দলের সুমাইয়া দেওয়ানের কাছে শ্রেষ্ঠত্ব হারালেও এবারের জয়ে জাতীয় ও গ্রীষ্মকালীন প্রতিযোগিতা মিলিয়ে মোট 16 বার দ্রুততম মানবী হলেন তিনি। টাইমিংটা হয়েছে আমার মনে হয় যে এর থেকে বেটার করা সম্ভব। স্প্রিন্টে যে কোনো সময় যে কোনো কিছু ঘটে যেতে পারে, যে কোনো সময়। এখানে একদমই মাইক্রো সেকেন্ড ন্যানো সেকেন্ডের খেলা, তো সেক্ষেত্রে স্প্রিন্টের সবাই খুব কাছাকাছি থাকে। এর আগে ঢাকা জাতীয় স্টেডিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এ সময় বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক শাহ আলম সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরাগার মান, এটিএন বাংলা, ঢাকা। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার। বন্ধুত্ব চাইলে পানির ন্যায্য অধিকার দিয়ে সীমান্ত হত্যা বন্ধ সহ দাদাগিরি ছাড়তে হবে ভারতকে, মির্জা ফখরুল। তিস্তার রক্ষা আন্দোলনে মানুষের ঢল। গ্রামাঞ্চলে চিকিৎসক ও ব্যবসায়ীদের করের আওতায় আনতে ডিসিদের অর্থ উপদেষ্টার নির্দেশ। সংবিধান অনুযায়ী সুপ্রিম কোর্টের আদেশও অনুসরণ করতে বাধ্য প্রশাসন, প্রধান বিচারপতি। সংস্কারের সফলতা পেতে হলে তা রাজনীতিবিদদের মাধ্যমে করতে হবে, মন্তব্য তারেক রহমানের। নির্বাচন বিলম্বিত হলে দেশকে অস্থিতিশীল করবে পতিত স্বৈরাচার।
স্টুডেন্ট ফার্স্ট বাংলাদেশ ফার্স্ট এই স্লোগানকে সামনে রেখে আত্মপ্রকাশ করতে যাচ্ছে নতুন ছাত্র সংগঠন। অনুপ্রেরণা হবে জুলাই আন্দোলন সংবাদ সম্মেলনের সমন্বয়ক বাকের মজুমদার। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/18 বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।